1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে যখন বাংলার ভাগ্যাকাশে সূর্যাস্ত ঘটছে তখন কামানের গোলার শব্দের চেয়েও ভয়ঙ্কর ছিল একটি নীরব বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি কি জানেন, নবাবের প্রাসাদে এমন একজন মানুষ ছিল যার কাছে মীর জাফরের সব পরিকল্পনা আগে থেকেই ছিল? কেন সেই তথ্য নবাবের কাছে পৌঁছল না? আর কোথায় গেল মুর্শিদাবাদের সেই অতুলনীয় রত্নভাণ্ডার, যা আজও মাটির নিচে কোনো এক অভিশপ্ত প্রাসাদের ধ্বংসাবশেষে লুকিয়ে আছে? ভাগীরথী নদীর জল আজ কেমন যেন কালচে দেখাচ্ছে। লুৎফুন্নিসা প্রাসাদের ঝরকা দিয়ে তাকিয়েছিলেন নদীর দিকে। তার চোখে জল নেই, আছে এক গভীর শূন্যতা। সিরাজ তখন অস্থিরভাবে পায়চারা করছেন। তার বয়স মাত্র 23, কিন্তু এই কয়েক মাসে তার কাঁধে যেন কয়েক বছরের ভার চেপে বসেছে। সিরাজ জানতেন না তার সবচাইতে বিশ্বস্ত দেহরক্ষী আর্যমান সিং আসলে কে। আর্যমান ছিল এক অদ্ভুত মানুষ। সে কথা কম বলত, কিন্তু তার তলোয়ার কথা বলত বাতাসের গতিতে। আর্যমান আসলে কোনো সাধারণ সৈন্য ছিল না, সে ছিল বাংলার এক প্রাচীন গুপ্ত সংঘের সদস্য, যাদের কাজ ছিল বাংলার সম্পদ রক্ষা করা, রাজা নয়, সম্পদ। আর্যমান জানতেন ইংরেজরা আসছে শুধু জমি দখল করতে নয়, তারা আসছে এই সোনার বাংলার মেরুদণ্ড ভেঙে দিতে। তিনি দেখেছিলেন কিভাবে ওয়াটসন আর ক্লাইভ মিলে ষড়যন্ত্রের জাল গুনছে। ইতিহাস আমাদের বলে মীর জাফর বিশ্বাসঘাতক ছিলেন, কিন্তু তথ্য বলছে জগৎ শেঠের কুঠিতে বসে যখন বাংলার ভাগ্যলিপি লেখা হচ্ছিল তখন সেখানে একজন ছদ্মবেশী ভিখারি বসেছিল। সেই ভিখারিটি ছিল আর্যমান। জগৎ শেঠ হাসছিলেন, তার সামনে স্তূপীকৃত মোহর। তিনি বলছিলেন, নবাবকে সরাতে হবে, ব্যবসা করতে হলে কুঠিয়ালদের সাথে বন্ধুত্ব চাই। আর্যমান সেই রাতে নবাবকে সতর্ক করতে চেয়েছিলেন, কিন্তু প্রাসাদ ষড়যন্ত্রে তাকে বন্দী করা হল। কে ছিল সেই মীর মদন আর মোহনলালদের ভিড়ে লুকিয়ে থাকা শত্রু? জানা যায় সিরাজের নিজের খালা ঘসেটি বেগম আর্যমানকে চিনে ফেলেছিলেন। 23শে জুন সকাল, আকাশ ভেঙে বৃষ্টি নামল। নবাবের গোলন্দাজ বাহিনীর বারুদ ভিজে সয়লাভ। আর্যমান তখন জেলখানা ভেঙে বেরিয়ে এসেছেন। তার হাতে একটিই লক্ষ্য, নবাবকে রক্ষা করা নয়, বরং নবাবের সেই গোপন নকশাটি রক্ষা করা, যেখানে বাংলার বিশাল রত্নভাণ্ডারের হদিশ রয়েছে। যুদ্ধক্ষেত্রে সিরাজ যখন দেখলেন তার প্রধান সেনাপতি মীর জাফর নিশ্চুপ দাঁড়িয়ে আছেন, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আর্যমান ঘোড়া ছুটিয়ে পৌঁছেছিলেন যুদ্ধের ময়দানে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মীর মদন লুটিয়ে পড়েছেন মাটিতে। গল্পের সবচাইতে আশ্চর্যজনক অংশটি হল নবাবের পালানোর সময়কার। সিরাজ যখন নৌকা নিয়ে ভগবান গোলার দিকে যাচ্ছিলেন, তার সাথে ছিল মাত্র কয়েকজন। আর্যমান ছায়ার মতো অনুসরণ করছিলেন। কথিত আসে মুর্শিদাবাদের হীরাঝিল প্রাসাদ থেকে কোটি কোটি টাকার হীরা, জহরত এবং স্বর্ণমুদ্রা 10টি বড় সিন্ধুকে ভরে মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ সিরাজ চেয়েছিলেন যদি তিনি মারাও যান, ইংরেজরা যেন বাংলার এই সম্পদ স্পর্শ করতে না পারে। আর্যমান ছিলেন সেই সিন্দুকগুলোর পাহারাদার। সিরাজের মৃত্যুর পর আর্যমানের কি হয়েছিল? ইতিহাস তাকে ভুলে গেছে, কিন্তু লোককথা বলে আজিমগঞ্জ বা লালবাগের কোনো এক পুরনো সুড়ঙ্গের ভেতর আজও একজন দীর্ঘকায় মানুষের কঙ্কাল পাওয়া যায়, যার হাতে একটি মরচে ধরা তলোয়ার আর একটি তাম্রলিপি। সেই তাম্রলিপিতে লেখা আছে এক অদ্ভুত সংকেত, যা সমাধান করলে আজও উদ্ধার করা সম্ভব সেই হারানো কোষাগার। এই গল্পটি কেবল কল্পনা নয়। পলাশীর যুদ্ধের পর যখন ব্রিটিশরা নবাবের কোষাগারে প্রবেশ করে, তারা দেখেছিল কোষাগার প্রায় শূন্য, অথচ তার কয়েক মাস আগেও জগৎ শেঠের হিসেবে সেখানে অবিশ্বাস্য পরিমাণ সম্পদ ছিল। সেই সম্পদ কোথায় গেল? ক্লাইভ তার ডায়েরিতে লিখেছিলেন, আমি বিস্মিত যে এত বড় সাম্রাজ্যের কোষাগারে মাত্র অল্প কিছু সম্পদ অবশিষ্ট আছে। 29শে জুন 1757 সাল। মুর্শিদাবাদের মনসুরগঞ্জ প্রাসাদে এক উৎসবের আমেজ, কিন্তু বাতাসে লাশের গন্ধ। রবার্ট ক্লাইভ নিজে মীর জাফরকে হাত ধরে সিংহাসনে বসিয়ে দিলেন। চারদিকে জয়ধ্বনি, কিন্তু মীর জাফরের কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি জানতেন এই সিংহাসনটি কাঁচের তৈরি। ঠিক সেই রাতে যখন ব্রিটিশ সৈন্যরা মদ্যপ অবস্থায় উল্লাস করছিল, তখন কাশিমবাজার কুঠির এক প্রহরী অদ্ভুত কিছু দেখল। গঙ্গার বুক চিরে একটি ছোট নৌকা নিঃশব্দে ভেসে যাচ্ছে। নৌকায় কোনো আলো নেই। মাঝ দরিয়ায় গিয়ে নৌকাটি থেমে গেল। আর্যমান সিং তখন নৌকার পাটাতনে শুয়ে, তার শরীরে 7টি তলোয়ারের ক্ষত, কিন্তু তার চোখ জ্বলছে।
তার ঝোলার ভেতর একটি ভারী বস্তু, নবাব সিরাজউদ্দৌলার ব্যক্তিগত মোহর এবং একটি মখমলের পুটলি। এই পুটলিতেই আছে দরিয়াই নূর, আলোর সমুদ্র, যা ছিল কোহিনূরের সমকক্ষ এক হীরা। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একজোড়া চোখ জ্বলে উঠল। আর্যমানের ঘাড়ে একটি ঠান্ডা হাত পড়ল। নবাবকে বাঁচানো গেল না আর্যমান, অন্তত এই শেষ স্মৃতিটুকু কি রক্ষা হবে? কণ্ঠস্বরটি ছিল মোহনলালের। লোকে জানত তিনি যুদ্ধে মারা গেছেন, কিন্তু তিনি বেঁচে ছিলেন ছদ্মবেশে। আর্যমান হাসলেন, রক্তমাখা দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। যতক্ষণ এই তলোয়ারে ধার আছে, ক্লাইভ বা মীরজাফর কেউ এই গুপ্তধানের নাগাল পাবে না। মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদের নিচে এক গোলকধাঁধার মতো সুড়ঙ্গ পথ ছিল। সিরাজউদ্দৌলার আমল থেকেই সেখানে সংরক্ষিত থাকত রাজকীয় দলিল। আর্যমান এবং মোহনলাল সেই রাতেই সিদ্ধান্ত নিলেন তারা এই সম্পদ কোনো মানুষের হাতে দেবেন না। ইতিহাসের এক বিস্ময়কর তথ্য হল, সিরাজউদ্দৌলা তার শেষ সময়ে একটি বিশাল অঙ্কের স্বর্ণমুদ্রা হীরাঝিল থেকে সরিয়ে ফেলেছিলেন। ব্রিটিশ রেকর্ডে একে বলা হয় দ্য ভ্যানিশিং ট্রেজার অফ বেঙ্গল। আর্যমান সেই সুরঙ্গের শেষ মাথায় একটি পাথরের দেয়ালে বিশেষ কায়দায় চাপ দিলেন। দেয়ালটি সরে গিয়ে বেরিয়ে এলো এক অন্ধকার প্রকোষ্ঠ। সেখানে রাখা ছিল 10টি বিশাল সিন্দুক। মোহনলাল ফিসফিস করে বললেন, এই সম্পদ দিয়ে একদিন আবার স্বাধীনতার লড়াই হবে, কিন্তু আজ নয়। তারা সিন্দুকগুলো নিয়ে গেলেন ভাগীরথীর এক গোপন বাঁকে, যেখানে জলের স্রোত প্রচণ্ড। সেখানে একে একে সিন্দুকগুলো বিসর্জন দেওয়া হলো, কিন্তু আর্যমান জানতেন একদিন কেউ না কেউ এটা খুঁজতে আসবে। তাই তিনি একটি চামড়ার মানচিত্রে পুরো জায়গাটির সংকেত লিখে রাখলেন। পরদিন সকালে যখন ক্লাইভ হীরাঝিল প্রাসাদে প্রবেশ করলেন, তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেওয়ালগুলো আলগা করা হয়েছে, মেঝের পাথর উপড়ে ফেলা হয়েছে। সিরাজের কোষাগার ফাঁকা। ক্লাইভ রেগে গিয়ে তার সেনাপতিকে বললেন, ফাইন্ড দ্যাট বডিগার্ড। আর্যমান সিংকে চাই, জ্যান্ত অথবা মৃত। শুরু হল ইতিহাসের এক নির্মম শিকার। মুর্শিদাবাদের অলিগলি ধুয়ে গেল রক্তে। যারা সিরাজের বিশ্বস্ত ছিল তাদের ওপর চলল অকথ্য নির্যাতন, কিন্তু কেউ মুখ খুলল না। ব্রিটিশরা তখন ধারণা করল নবাব নিশ্চয়ই পালানোর সময় সব নিয়ে গেছেন, কিন্তু তারা জানত না সিরাজ যখন ভগবান গোলায় ধরা পড়েন তখন তার সাথে ছিল সামান্য কিছু স্বর্ণমুদ্রা আর প্রিয়তমা লুৎফুন্নিসা। কোথায় গেল সেই টন টন সোনা? গল্পে এক নতুন মোড় আসে যখন চন্দননগর থেকে এক ফরাসি নারী, নাম তার মারি লুইস, গোপনে আর্যমানের সাথে দেখা করতে মুর্শিদাবাদে পৌঁছন। মারি ছিলেন এক দক্ষ চিকিৎসক এবং ফরাসি গোয়েন্দা। তিনি জানতেন যদি এই সম্পদ ব্রিটিশদের হাতে পড়ে তাহলে পুরো এশিয়া তারা গ্রাস করে নেবে। মারি আর্যমানকে এক গোপন আশ্রয়ে সুস্থ করে তোলেন। তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্কের রসায়ন তৈরি হয়। একদিকে বাংলার এক লড়াকু যোদ্ধা, অন্যদিকে এক উচ্চশিক্ষিত ফরাসি নারী। মারি আর্যমানকে বললেন, তুমি একা এই ব্রিটিশ দানবদের আটকাতে পারবে না, চলো আমার সাথে ফ্রান্সে। আর্যমান জানলার বাইরে তাকিয়ে বললেন, আমার মা বন্দী, আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। মারি অবাক হয়ে বললেন, তোমার মা তো অনেক আগেই মারা গেছেন। আর্যমান বললেন, এই বাংলাই আমার মা, এই মা এখন ব্রিটিশদের শেকলে বাঁধা। বছর কয়েক পর বাংলায় নেমে এলো সেই ভয়াবহ ৭৬-এর মন্বন্তর। মীরজাফর তখন মৃত, সিংহাসনে তার পুতুল উত্তরসূরি। ইংরেজদের অতিরিক্ত খাজনার চপে মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী। আর্যমান এখন বৃদ্ধপ্রায়, কিন্তু তার চোখ এখনও প্রখর। তিনি দেখলেন ক্ষুধার্ত মানুষ নিজের সন্তান বিক্রি করছে এক মুঠো অন্নের জন্য। তিনি আর থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন সেই লুকানো কোষাগার থেকে কিছু সম্পদ বের করবেন, মানুষের মুখে অন্ন তুলে দিতে। কিন্তু বিপদ ওত পেতেছিল। মীরজাফরের ছেলে মীরন, যিনি অত্যন্ত নিষ্ঠুর ছিলেন, আর্যমানের পিছু নিলেন। ভাগীরথীর তীরে এক ঝোড়ো রাতে শেষবারের মতো তলোয়ার বের করলেন আর্যমান। এরপর কি হল? আর্যমান কি পেরেছিলেন ক্ষুধার্ত মানুষকে বাঁচাতে, নাকি সেই অভিশপ্ত মানচিত্রটি ব্রিটিশদের হাতে চলে গেল? এই বিশাল উপন্যাসের পরবর্তী অংশে আমরা দেখব এক ভয়ঙ্কর যুদ্ধ এবং বাংলার সেই রহস্যময় দারিয়াই নূর হীরার শেষ গন্তব্য। গল্পের এই পর্যায়ে আমরা প্রবেশ করছি ইতিহাসের সেই অন্ধকারতম গলিতে, যেখানে বীরত্ব আর বিশ্বাসঘাতকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ১৭৭০ সালের সেই দুর্ভিক্ষ বা ৭৬-এর মন্বন্তর বাংলার মানুষের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দিয়েছিল। বাংলার আকাশ তখন চিল শকুনদের দখলে। জনপদগুলো শ্মশানে পরিণত হয়েছে। মীর জাফরের উত্তরসূরিরা প্রাসাদে বসে বাইজি নাচ দেখছে, আর দরজার বাইরে ক্ষুধার্ত মানুষ এক ঢোক ফ্যান পাওয়ার জন্য হাহাকার করছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুদামে উপচে পড়া চাল, কিন্তু সাধারণ মানুষের জন্য তার একটি দানাও বরাদ্দ নেই। আর্যমান সিং তখন বৃদ্ধ, তার চুলে পাক ধরেছে, কিন্তু হাতের কবজি এখনও লোহার মতো শক্ত। তিনি আর সহ্য করতে পারলেন না।
মুর্শিদাবাদের এক জরাজীর্ণ মন্দিরের নিচে তিনি গোপনে গড়ে তুলেছিলেন এক ছোট বিদ্রোহী বাহিনী। তাদের লক্ষ্য ছিল একটাই, কোম্পানির শস্যবাহী নৌকোগুলো লুট করা এবং সেই গুপ্তধনের কিছু অংশ দিয়ে সাধারণ মানুষের ক্ষুধা মেটানো। মারিও লুইস তখন আর্যমানের পাশে ছায়ার মতো। তিনি তার চিকিৎসাবিদ্যা দিয়ে মানুষের সেবা করছিলেন, কিন্তু ওষুধ কোথায়? আর্যমান একদিন রাতে মারিকে বললেন, সেই সময় এসেছে, ভাগীরথীর গর্ভ থেকে সোনা তুলে আনতে হবে। বাংলার মানুষের রক্তে কেনা সেই সোনা আজ তাদের প্রাণ বাঁচাবে। কাল বৈশাখীর এক ভয়াল রাত, আকাশ চিরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর্যমান এবং তার 4 জন বিশ্বস্ত ডুবুরি একটি ছোট নৌকায় চড়ে পৌঁছালেন ভাগীরথীর সেই নির্দিষ্ট বাঁকে। জায়গাটি অভিশপ্ত বলে পরিচিত ছিল, তাই সাধারণ মানুষ বা ব্রিটিশ প্রহরীরা সেখানে আসত না। আর্যমান তার কোমরে মোটা দড়ি বাঁধলেন। তিনি জানতেন জলের নিচে স্রোত অনেক বেশি। ঝপাং করে ঝাঁপ দিলেন তিনি। জলের নিচে নিকষ কালো অন্ধকার। অনেকক্ষণ পর তার হাত ঠেকল এক শক্ত ধাতব বস্তুতে। হ্যাঁ, সেই বিশাল সিন্দুক। শ্যাওলা আর কাদা জমে সেটি পাথরের মতো হয়ে গেছে। কঠোর পরিশ্রমে তারা একটি সিন্দুক উপরে তুললেন। ঢাকনা খুলতেই সবার চোখ ধাঁধিয়ে গেল। কয়েকশো বছরের পুরনো মুঘল আমলের স্বর্ণমুদ্রা, হিরে আর নীলকান্তমণি। কিন্তু খুশি হওয়ার সময় নেই। তীরের ঝোপঝাড় থেকে হঠাৎ আগুনের গোলার মতো জ্বলে উঠল অনেকগুলো মশাল। মীর জাফরের পুত্র মিরন, যাকে বাংলার ইতিহাসে ছোট নবাব বলা হতো, কিন্তু সে ছিল অতিশয় নিষ্ঠুর, খবর পেয়ে গিয়েছিলেন। তিনি তার সিপাহীদের নিয়ে তীরের ওপর ওত পেতেছিলেন। হাত নামাও আর্যমান, মিরনের গর্জন শোনা গেল। নবাবের সম্পদ নবাবের কাছেই ফিরবে, আর তোমাকে আজ চিল শকুনের আহার বানাবো। আর্যমান শান্তভাবে বললেন, এই সম্পদ এখন আর নবাবের নেই মিরন সাহেব। এই সম্পদ বাংলার ক্ষুধার্ত মানুষের। আপনি তো ব্রিটিশদের গোলাম, আপনি এর মূল্য বুঝবেন না। শুরু হল এক অসম যুদ্ধ। একদিকে মিরনের শত শত সশস্ত্র সিপাহী, আর অন্যদিকে আর্যমান আর তার মুষ্টিমেয় সঙ্গী। তলোয়ারের ঝনঝনি আর বৃষ্টির শব্দের মাঝে আর্যমান বীর বিক্রমে লড়ছিলেন। তার লক্ষ্য ছিল সিন্দুকটি কোনো মতে সাধারণ মানুষের ডেরায় পৌঁছে দেওয়া। কিন্তু যুদ্ধের মাঝপথে একটি বিষাক্ত তীর এসে বিঁধল আর্যমানের কাঁধে। ঠিক যখন মিরন আর্যমানকে শেষ আঘাত করতে উদ্যত হলেন, তখন অন্ধকারের ভেতর থেকে কানে তালা লাগানো এক আওয়াজ এলো। ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে গেল বাতাস। মারি লুইস তার ফরাসি পিস্তল নিয়ে হাজির হয়েছেন। তার সাথে ছিল একদল স্থানীয় কৃষক, যারা লাঠি আর বল্লম নিয়ে ঝাঁপিয়ে পড়ল নবাবের সিপাহীদের ওপর। বিশৃঙ্খলা তৈরি হল। এই সুযোগে আর্যমান আর মারি সিন্দুকটি নিয়ে জঙ্গলের গভীরে আত্মগোপন করলেন। কিন্তু আর্যমানের আঘাত ছিল গুরুতর। বিষ তার রক্তে মিশতে শুরু করেছে। জঙ্গলের এক প্রাচীন শিব মন্দিরে আর্যমানকে শুইয়ে দেওয়া হল। মারি তার ক্ষত পরিষ্কার করার চেষ্টা করছিলেন, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। আর্যমান তার কাঁপা কাঁপা হাতে একটি চামড়ার মোড়ক মারির হাতে দিলেন। মারি, আর্যমান ফিসফিস করে বললেন, এই সিন্দুকে যা আছে তা দিয়ে কয়েক হাজার মানুষের জীবন বাঁচবে। কিন্তু নদীর নিচে আরও 9টি সিন্দুক আছে। ব্রিটিশরা যদি এই মানচিত্র পায়, তাহলে তারা পুরো ভারতবর্ষকে কিনে নেবে। তুমি এটি নিয়ে যাও। এই মানচিত্র কোনো দিন কোনো লোভী মানুষের হাতে পড়তে দিও না। মারি সেই ম্যাপটি নিলেন। আর্যমানের শেষ অনুরোধ ছিল যেন তাকে সেই ভাগীরথীর তীরে কোনো এক অচিহ্নিত জায়গায় সমাহিত করা হয়, যাতে মিরন বা ব্রিটিশরা তার দেহ অপমান করতে না পারে। 1770 সালের পর থেকে ঐতিহাসিক নথিতে আর্যমান সিং বা সেই গুপ্তধনের কোনো উল্লেখ পাওয়া যায় না। কিন্তু ব্রিটিশ আর্কাইভের এক গোপন দলিলে, যাকে বলা হয় দ্য হেস্টিংস পেপার্স, জন হেস্টিংস লিখেছিলেন, বাংলার এক অদ্ভুত বিদ্রোহী দলের কাছে এমন কিছু সম্পদ ছিল, যা দিয়ে তারা রাতারাতি হাজার হাজার মন চাল কিনে দুর্ভিক্ষপীড়িত এলাকায় বিলিয়ে দিচ্ছিল। আমরা তাদের নেতাকে ধরতে পারিনি, কিন্তু তাদের কাছে থাকা স্বর্ণমুদ্রাগুলো ছিল মুঘল আমলের হারানো কোষাগারের। প্রশ্ন জাগে, মারি লুইস সেই ম্যাপ নিয়ে কোথায় গিয়েছিলেন? গল্পটি এবার বর্তমান যুগে ফিরে আসে। প্যারিসের লুভর মিউজিয়ামের এক কোণে একটি প্রাচীন তামাটে রঙের মানচিত্র রাখা আছে, যার পাঠোদ্ধার আজ পর্যন্ত কোনো ঐতিহাসিক করতে পারেননি। কেউ কেউ বলেন এটি বাংলার এক প্রাচীন গুপ্তধনের নকশা। আবার অনেক প্রত্নতাত্ত্বিক দাবি করেন মুর্শিদাবাদের কাঠগলা বাগানের নিচে একটি সুড়ঙ্গ আছে, যা সোজা ভাগীরথীর নিচে চলে গেছে। সেই সুড়ঙ্গের প্রবেশপথ আজও খুঁজে পাওয়া যায়নি। পলাশীর আম্রকানন আজ শান্ত। ভাগীরথীর জল এখনও বয়ে চলে তার আপন গতিতে। কিন্তু মাঝরাতে কেউ যদি নদীর তীরে কান পাতে, তাহলে হয়তো শুনতে পাবে ঘোড়ার খুরের শব্দ আর একটি জলদ গম্ভীর কণ্ঠস্বর। বাংলা হার মানেনি। সিরাজউদ্দৌলা হেরে গিয়েছিলেন, কিন্তু আর্যমান সিংদের মতো মানুষেরা বাংলার সম্পদকে কলঙ্কিত হাত থেকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বলিদান করে দিয়েছেন।
সেই 10টি সিন্দুক আজও হয়তো ভাগীরথীর পলির নিচে চাপা পড়ে আছে। প্রতীক্ষায় আছে এমন একজনের যে এই সম্পদের লোভে নয়, বরং এর বীরত্বের ইতিহাসের সন্ধানে আসবে। হ্যালো ভিউয়ার্স, ইতিহাসের এই অজানা অধ্যায়টি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের নতুন ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মূল্যবান মন্তব্য জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।